হ্যালো বন্ধুরা, আমার নাম সুমনা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার চাচাতো ভাই তারিককে নিয়ে। ছোটবেলা থেকেই তারিক আমাকে খুব ভালোবাসত। সে আমার চেয়ে ৩-৪ বছরের বড়। বন্ধুরা, আমি রূপে গুণে ছিলাম অনন্যা। হয়তো এই কারণেই তারিক আমাকে এতটা পছন্দ করত। প্রায়ই সে আমাকে তার মনের কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করতাম। আমার মনে হতো তার উদ্দেশ্য হয়তো ভালো নয়। সে সবসময় চাইতো আমার সাথে। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি তোমরা আমার গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, এক শীতের সকালে আমি ঘুমের মধ্যে হঠাৎ মাথায় একটা তীব্র ব্যথা অনুভব করলাম। লাফ দিয়ে উঠে বসে চিৎকার করে বললাম, মাবো, গেছে গেছে, আমার মাথা গেছে। কোন শালাই কি মারছে রে? ঘুমের ঘোরে তখনও চোখ ভালো করে খুলিনি। হঠাৎ নজরে পড়ল আমার বিছানার পাশে একটা মোড়ানো কাগজ পড়ে আছে। কাগজটা হাতে নিয়ে দেখি একটা ছোট পাথর তার ভেতর মোড়ানো। বুঝলাম এটাই আমার মাথায় লেগেছে। কাগজটা খুলে পড়লাম, এই যে মিসেস, ঘুমোই এত ঘুমিয়েন না, এক্ষুনি বারান্দায় আসেন তাড়াতাড়ি, লেট হলে কিন্তু খবর আছে। আমি তো অবাক, কে এমন ধমক দিয়ে বারান্দায় ডাকছে? প্রথমে ভাবলাম আবার কম্বল মুড়ি যে ঘুমিয়ে পড়ি, কিন্তু কি জানি কেন হঠাৎ লাফ দিয়ে উঠে বারান্দায় ছুটলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিচে দাঁড়িয়ে আছে তারিক ভাইয়া। আমি বিড়বিড় করে বলে উঠলাম, তারিক ভাইয়া? সে ইশারায় আমাকে ফোন চেক করতে বলল। ফোন হাতে নিয়ে দেখি কতগুলো মিসড কল আর মেসেজ। ফোন সাইলেন্ট ছিল বলে কিছুই বুঝিনি। আমি তো ঘুমের পাগল, ঘুমালে হুঁশ থাকে না। আবার ফোনে টুং করে মেসেজ এলো, বারান্দায় আস জলদি। আমি হুড়মুড় করে আবার বারান্দায় গেলাম। নিচে তাকিয়ে দেখি তারিক শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক, কারণ এতক্ষণ ধমক দিলেও তার মুখে এখন কোনো রাগ নেই। আবার ফোনে মেসেজ, 5 মিনিটের মধ্যে নিচে আয়। আমার তো বিরক্ত লাগছে। শীতের সকালে কে নিচে নামতে চায়? আমি মেসেজ করে বললাম, আমি পারবো না নিচে নামতে, তুমি এই ভোরবেলায় এখানে কি করছো? তারিকের রিপ্লাই এলো, ওলো সুমনা, তোর সাহস তো কম না, আমায় প্রশ্ন করিস? 5 মিনিটের মধ্যে আসবি, নইলে আমি বারান্দা টপকে তোর রুমে আসব। তুই জানিস তখন তোর কি হবে? আমি জানি তারিকের কথা না শুনলে আমার কপালে দুঃখ আছে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চাদর জড়িয়ে গুটি গুটি পায়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসার সবাই ঘুমে, তাই কেউ দেখেনি। নইলে এই ভোরে বেরোলে কি কাণ্ডই না হতো। নিচে গিয়ে দেখি তারিক আমার অপেক্ষায় দাঁড়িয়ে। আমি বললাম, কি হয়েছে ভাইয়া, এত রাতে কেন ডাকছো? সে ভ্রু কুচকে বলল, তোর কাছে এখন রাত মনে হয়? লাইক সিরিয়াসলি সুমনা, একটু পর চারপাশে ফুটফুটে আলো হবে। সকালের এই দৃশ্য কত সুন্দর। আমি ঘুমের ঘোরে তার কথায় কান দিচ্ছি না। বললাম, তোমার হয়েছে, আমি গেলাম। যেই চলে যাব সে আমার হাত ধরে আটকে দিল। বলল, এই তুই আমার কথা শুনছিস? আমার ঘুমের জন্য হাই উঠছে। তারিক বলল, সুমনা, তুই এত ঘুম পাগল কেন? বিয়ের পর তোর কি হবে ভেবেই কষ্ট হয়। আমি ঘুমের ঘোরে বললাম, হ্যাঁ হ্যাঁ, কি বললে ভাইয়া? সে হেসে বলল, চল তোকে এক জায়গায় নিয়ে যাই, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এই বলে আমার হাত ধরে টানতে লাগলো। আমরা পাশাপাশি বাড়িতে থাকি। আমার পরিবারে মা সেলিনা আহমেদ, বড় ভাই রায়ান আর যমজ বোন মিতুলা। বাবা রফিকুল ইসলাম 7 বছর আগে ক্যান্সারে মারা গেছেন। তারিকের পরিবারে তার বাবা মা নাসির আর জরিনা হক আর ছোট ভাই রাহাত। আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলাম। আমাদের গ্রামটা ছোট, কিন্তু সব কিছু আছে। কারেন্ট নেটের কোনো অভাব নেই। নদীর পাড়ের সৌন্দর্য দেখে আমার ঘুম উড়ে গেল। মনে মনে ভাবলাম, তারিক ভাইয়াকে ধন্যবাদ দিতে হবে। তাকে না ডাকলে আমি তো নাক ডেকে ঘুমাতাম, এই সুন্দর দৃশ্য দেখতাম না। আমি দুহাত ছড়িয়ে বাতাস উপভোগ করছি। চুল উঠছে, মনটা ভরে গেছে। দূর থেকে তারিক আমাকে দেখছে। তার চোখে একটা অন্যরকম ভালো লাগা। আমি লজ্জাকে মাথা নিচু করলাম। সে এগিয়ে এসে বলল, কিরে ঘুমকুমারী, এখন তোর ঘুম কোথায় পালালো? আমি হেসে বললাম, হ্যাঁ ছিলাম তো, এখনই পরিবেশটা ভালো লাগছে। সে ভাব নিয়ে বলল, তাহলে আমাকে ধন্যবাদ দে, আমি না হলে তুই তো আসতেই চাসনি। আমি তার দিকে তাকিয়ে বললাম, ইস, ধন্যবাদ দিতে হবে? তুমি আমার মাথায় পাথর মেরে আলু করে দিয়েছ, আবার ধন্যবাদ চাও? তারিক হেসে আমার কাছে এসে মাথা দেখতে চাইল। আমি বললাম, লাগবে না তোমার দেখার। কিন্তু সে জোর করে দেখল, আর দেখে বলল, সত্যিই ভুলে গেছে। সরি সুমনা, ব্যথা দিতে চাইনি। তার নরম কণ্ঠে আমি একটু অবাক হলাম। বললাম, আরে সমস্যা নেই, বাসায় গিয়ে বরফ লাগাবো। সে বলল, চল তাড়াতাড়ি বাসায় যাই। কিন্তু আমার এখন যেতে ইচ্ছে করছিল না। আমি বললাম, আর একটু থাকি প্লিজ ভাইয়া।
আমার কিউট মুখ দেখে সে আর না করতে পারল না। আমরা নদীর পাড়ে ঘুরতে লাগলাম। আমি একটানা কথা বলে যাচ্ছি আর তারিক মন দিয়ে শুনছে। আমি বললাম, ভাইয়া তুমি সবসময় এমন সকালে উঠে ঘুরে বেড়াও? সে হেসে বলল, না রে, সবসময় না, আজ তোকে ডাকার জন্যই এলাম। আমি ভ্রু কুচকে বললাম, কেন, আমাকে ডাকার কি দরকার ছিল? সে একটু থেমে বলল, জানিস তো, তুই যখন ঘুম থেকে উঠিস না তখন তোর মুখটা দেখতে কেমন লাগে, একদম প্যাঁচার মতো। আমি হেসে ফেললাম, বললাম, তুমি না একদম পাগল। হঠাৎ তারিক বলল, এখানে দাঁড়া, আমি আসছি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কোথায় গেল সে? কিছুক্ষণ পর ফিরে এলো, হাতে একটা গোলাপ ফুল। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। সে বলল, এইভাবে হাঁ করে না তাকিয়ে ফুলটা ধর। আমি ফুলটা হাতে নিয়ে বললাম, কোথায় পেলে? সে হেসে বলল, সেটা তোর জানতে হবে না। আমি ফুলটা পেয়ে এত খুশি, মনে হচ্ছিল যেন কোনো দামি উপহার পেয়েছি। হঠাৎ মজা করে বলে উঠলাম, বাই এনি চান্স তুমি আবার প্রপোজ করছো না তো? তারিক হেঁচকা খেয়ে তোতাতে লাগলো। মানে কি বলতে চাচ্ছিস? আমি হেসে বললাম, তুমি তোতলাচ্ছ কেন? সে সিরিয়াস হয়ে বলল, উল্টাপাল্টা কথা বাদ দে, এমনি ফুল দিয়েছি। তোর থেকে তো মিতুলা বেশি সুন্দর, প্রপোজ করলে তাকে করব, তোকে না। তার কথায় আমার হাসি মিলিয়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সে বুঝল সে ভুল কিছু বলে ফেলেছে। আমি বললাম, হ্যাঁ জানি, মিতুলা আমার থেকে সুন্দর, তোমার মতো ছেলে তাকেই প্রপোজ করবে, আমি তো মজা করছিলাম। তারিক বলল, সুমনা, আমি ওভাবে বলতে চাইনি। আমি বললাম, চলো বাসায় যাই, অনেকক্ষণ হয়েছে। সে আবার বলল, সরি সুমনা, আমি তোকে কষ্ট দিতে চাইনি। আমি বললাম, আরে কষ্ট পাবো কেন, মিতুলা সুন্দর, এটা তো সত্যি, কিন্তু মনে মনে আমার খারাপ লাগছিল। বাসায় ফিরে আসার পথে ভাবছিলাম, সুমনা, তোর এত খারাপ লাগছে কেন? মিতুলা তোর বোন, সবাই তো বলেই সে সুন্দর, কিন্তু তারিক ভাইয়ার মুখে এটা শুনে কেন যেন খারাপ লাগলো। বাসায় ফিরে দরজায় ঢুকতে গেলাম, হঠাৎ কোথা থেকে একটা বোতল এসে আমার মাথায় লাগলো। আমি চিৎকার করে বললাম, আজকে সবাই আমার মাথার পেছনে পড়েছে কেন? বাড়িতে ঢুকে দেখি মিতুলা দৌড়ে এসে বলল, দিদি তুই কোথায় ছিলি, মা খুঁজছে। আমি বললাম, আরে একটু বাইরে গিয়েছিলাম। মা এসে বললেন, এই ভোরবেলায় কোথায় গিয়েছিলিস, তুই কি পাগল হয়ে গেছিস? আমি বললাম, মা সকালে হাঁটতে গিয়েছিলাম। মায়ের কথাই আমি একটু লজ্জা পেলাম। সত্যি বলতে তারিকের সঙ্গে বেরিয়েছিলাম এটা বলতে মুখে আটকে যাচ্ছিল। আমি মাথা নিচু করে বললাম, মা আমি আরেকটু সাবধানে থাকব। মা একটু কড়া চোখে তাকিয়ে বললেন, দেখ সুমনা, তুই বড় হয়েছিস, এখন থেকে এমন ভোরবেলা বাইরে যাওয়া বন্ধ কর, কি কাণ্ড হয়ে যায় ভেবেছিস? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, তারিক ভাইয়া কেন আমাকে ডেকেছিল? তার কথা মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন ছটপট করছিল। দিন কয়েক কেটে গেল, তারিকের সঙ্গে আর দেখা হয়নি। আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার পড়াশোনা নিয়ে। আমাদের গ্রামের কলেজে আমি আর মিতুলা একসঙ্গে পড়ি। মিতুলা আমার থেকে অনেক বেশি মেধাবী, কিন্তু আমিও চেষ্টা করি ভালো করতে। একদিন কলেজ থেকে ফেরার পথে মিতুলা হঠাৎ বলল, দিদি তুই সেদিন তারিক ভাইয়ার সঙ্গে বেরিয়েছিলি তাই না? আমি চমকে উঠলাম, বললাম, কে বলল তোকে? সে হেসে বলল, আমার চোখ আছে দিদি, আমি দেখেছি তুই ভোরবেলা বেরিয়েছিলি। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুইও না মিতুলা, সব কিছুতে নজর রাখিস। সে হাসতে হাসতে বলল, আরে দিদি আমি তোর বোন, তোর ভালো মন্দ আমি দেখব না তো কে দেখবে? তা তারিক ভাইয়া কি বলল? আমি মুখ ঘুরিয়ে বললাম, কিছুই না, শুধু সকালের দৃশ্য দেখাতে নিয়ে গিয়েছিল। মিতুলার চোখে একটা দুষ্টু হাসি খেলে গেল। সে বলল, বুঝেছি, তবে দিদি তারিক ভাইয়া তোকে খুব পছন্দ করে। আমি চুপ করে রইলাম, কিন্তু মনের ভেতর কেমন যেন একটা ঢেউ উঠল। বিকেলে বাড়ি ফিরে দেখি তারিকের মা জরিনা খালা আমাদের বাড়িতে এসেছেন। আমাকে দেখে তিনি হেসে বললেন, সুমনা কেমন আছিস মা, অনেক দিন তোকে দেখিনি। আমি লজ্জা পেয়ে বললাম, ভালো আছি খালা, আপনি কেমন আছেন? তিনি হাসলেন, তারপর মায়ের সঙ্গে গল্প শুরু করলেন। আমি রান্নাঘরে চলে গেলাম, কিন্তু কান খাড়া ছিল। খালা বলছিলেন, সেলিনা, আমার তারিক তো বড় হয়েছে, এখন ওর জন্য একটা ভালো মেয়ে দেখতে হবে। আমার মা হেসে বললেন, হ্যাঁ জরিনা, তুমি ঠিক বলেছ, তারিক ভালো ছেলে, ওর জন্য সেরা মেয়ে হবে। আমার বুকটা কেমন যেন ধক করে উঠল। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখি তারিকও এসেছে। সে আমাকে দেখে বলল, কি রে সুমনা, এত লুকিয়ে লুকিয়ে কি করছিস? আমি মুখ ভার করে বললাম, কিছু না ভাইয়া, তুমি এখানে কেন? সে হেসে বলল, মা এসেছে আমিও চলে এলাম, তুই তো আমাকে এড়িয়ে চলছিস তাই না? আমি কিছু বলার আগেই মিতুলা এসে বলল, তারিক ভাইয়া, দিদিকে একটু শান্তিতে থাকতে দাও, ও তো লজ্জা পাচ্ছে। সবাই হেসে উঠল, আর আমি লজ্জায় মাথা নিচু করে ঘরে চলে গেলাম। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনে একটা মেসেজ এলো।
তারিক লিখেছে, সুমনা, সেদিন নদীর পাড়ে তুই যে হাসিটা হেসেছিলি সেটা আমার মাথায় ঘুরছে। কাল বিকেলে আমাদের বাড়িতে আসিস, মা তোকে ডাকছে। আমি মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। কেন জানি তার কথাগুলো আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগাচ্ছিল। আমি রিপ্লাই করলাম, ঠিক আছে ভাইয়া, কাল যাব। কিন্তু ঘুমোতে গিয়েও মনটা শান্ত হচ্ছিল না। তারিকের সেই হাসি, তার কথা, তার ফুল দেওয়া সব কিছু মাথায় ঘুরছিল। পরদিন বিকেলে আমি তারিকদের বাড়িতে গেলাম। জরিনা খালা আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন, সুমনা, তুই তো আমার মেয়ের মতো, ছোটবেলা থেকে তোরা একসঙ্গে বড় হয়েছিস, আমি তোকে খুব ভালোবাসি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। তারিক পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। খালা হঠাৎ বললেন, তোরা দুজন বাইরে গিয়ে একটু গল্প কর, আমি তোর মায়ের সঙ্গে কথা বলছি। আমি আর তারিক বাইরে বারান্দায় গেলাম। তারিক আমার দিকে তাকিয়ে বলল, সুমনা, তুই আমার সঙ্গে এত কম কথা বলিস কেন? আমি কি তোর কাছে এতই খারাপ? আমি হেসে বললাম, না ভাইয়া, তুমি খারাপ না, আমি তো লজ্জা পাই। সে হাসলো। তারপর বলল, তুই লজ্জা পেলে বড় কিউট লাগে জানিস। আমার মুখ লাল হয়ে গেল। আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। তারিকের কথায় কেন যেন আমার মনের ভেতর একটা উষ্ণতা ছড়িয়ে পড়ছিল, কিন্তু তবুও আমার মনে একটা সন্দেহ ছিল। সে কি সত্যি আমার জন্য ভালো কিছু চায়, নাকি এটা শুধু সময় কাটানোর একটা ধান্দা? বারান্দায় দাঁড়িয়ে তারিকের কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তার হাসি, তার কথার মধ্যে যেন একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার মনের ভেতরে সন্দেহটা দানা বাঁধছিল। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, সে কি সত্যি আমাকে এতটা ভালোবাসে, নাকি এটা শুধুই সময় কাটানোর একটা উপায়? আমি চুপ করে থাকলাম, আর তারিক আমার দিকে তাকিয়ে বলল, কি রে সুমনা, এত চুপচাপ কেন? আমি কি কিছু ভুল বলে ফেলেছি? আমি মাথা নাড়িয়ে বললাম, না ভাইয়া, কিছু না, আমি শুধু একটু ভাবছিলাম। তারিক হেসে বলল, তুই যখন ভাবিস তখন তোর মুখটা দেখার মতো হয়, একদম কবি কবি ভাব। আমি তার কথায় হেসে ফেললাম। বললাম, তুমি না সব সময় আমার সঙ্গে মজা করো। সে গম্ভীর হয়ে বলল, মজা করি, কিন্তু তুই যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি তুই বুঝিস? তার কথায় আমার বুকটা আবার ধক করে উঠল। আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। আমার মনে হচ্ছিল সে যেন আমার মনের কথা বুঝে ফেলছে। একটু পর জরিনা খালা বারান্দায় এসে বললেন, সুমনা, এতক্ষণ কি কথা হচ্ছে তোদের? চল ভেতরে আয়, তোর জন্য কিছু খাবার তৈরি করেছি। আমি লজ্জা পেয়ে খালার পেছন পেছন ভেতরে গেলাম। তারিকও আমাদের সঙ্গে এলো। টেবিলে বসে দেখি খালা আমার পছন্দের পিঠা আর চা রেখেছেন। আমি খুশি হয়ে বললাম, খালা, আপনি আমার পছন্দের জিনিস বানিয়েছেন, ধন্যবাদ। খালা হেসে বললেন, তুই আমার মেয়ের মতো, তোর পছন্দ আমি জানবো না তো কে জানবে? পাশ থেকে তারিক বলল, মা, তুমি সুমনাকে আদর করো, আমার জন্য কিছু করো না কেন? সবাই হেসে উঠল। খাওয়া শেষ করে আমি বাড়ি ফিরে এলাম। রাতে মিতুলা আমাকে জিজ্ঞেস করলো, দিদি, তারিক ভাইয়ার বাড়িতে কি হলো? তুই তো লজ্জায় লাল হয়ে গিয়েছিলি। আমি বিরক্ত হয়ে বললাম, তুইও না মিতুলা, সব কিছুতে গোয়েন্দাগিরি করিস। সে আস্তে আস্তে বলল, আরে আমি তো দেখছি তারিক ভাইয়া তোর জন্য পাগল, তুই কি ওকে একটুও পছন্দ করিস না? আমি চুপ করে রইলাম। মিতুলার কথাটা আমাকে ভাবিয়ে তুলল। আমি কি সত্যি তারিককে পছন্দ করি, নাকি এটা শুধুই তার আচরণের জন্য মনে হচ্ছে? পরদিন সকালে আমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। তারিক লিখেছে, সুমনা, আজ বিকেলে আমাদের গ্রামে মেলা বসছে, চল একসঙ্গে যাবি? আমি একটু ভেবে রিপ্লাই করলাম, ঠিক আছে ভাইয়া, আমি মিতুলাকে নিয়ে যাব। সে তাড়াতাড়ি লিখল, আরে মিতুলা কেন, শুধু তুই আর আমি যাব। আমি হেসে লিখলাম, না, মিতুলাও যাবে, তুমি বলেছ ও আমার থেকে বেশি সুন্দর। একটু পর তার মেসেজ এলো, সুমনা, তুই এখনো সেদিনের কথা মনে রেখেছিস? আমি তো মজা করেছিলাম। আমি কিছু না লিখে ফোন রেখে দিলাম। বিকেলে আমি আর মিতুলা মেলায় গেলাম। তারিক আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখে সে হেসে বলল, কি রে ঘুমকুমারি, এখন তো দিনের বেলা, তবু মুখটা এমন কেন? আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। মেলায় ঘুরতে ঘুরতে তারিক আমার পাশে পাশে থাকছিল। সে আমার জন্য মিষ্টি কিনে দিল, একটা ছোট্ট খেলনা কিনে হাতে দিল। মিতুলা দূর থেকে আমাদের দেখছিল আর মুচকি হাসছিল। হঠাৎ সে বলল, দিদি, তারিক ভাইয়া তোকে কত ভালোবাসে দেখ, ওর চোখে তোর জন্য কত যত্ন। মিতুলার কথায় আমি অবাক হয়ে গেলাম। বললাম, কি বলছিস তুই, এসব কি কথা? সে হেসে বলল, দিদি, তুই বুঝিস না, কিন্তু আমি বুঝি।
তারিক ভাইয়া তোর জন্য সব কিছু করতে রাজি। আমি চুপ করে রইলাম। তারিক আমাদের দিকে এগিয়ে এসে বলল, কি রে, গোপন কথা হচ্ছে বল। আমি লজ্জা পেয়ে বললাম, কিছু না ভাইয়া, মিতুলা শুধু শুধু পাগলামি করছে। সে হাসলো, কিন্তু তার চোখে একটা গভীর দৃষ্টি ছিল, যেন সে আমার মনের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মেলা থেকে ফেরার পরে তারিক আমাকে বলল, সুমনা, তুই যখন হাসিস তখন পুরো মেলাটাই যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। আমি লজ্জায় মাথা নিচু করলাম। তার কথাগুলো আমার মনে গেঁথে যাচ্ছিল, কিন্তু আমি এখনো নিশ্চিত ছিলাম না তার এই আচরণের পেছনে কি উদ্দেশ্য। আমি শুধু মনে মনে ভাবলাম, তারিক ভাইয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বোঝাতে হবে। আমি তোমাকে ভুল বুঝতে চাই না। পরদিন সকালে আমি আর মিতুলা কলেজে যাচ্ছিলাম। হঠাৎ পথে তারিকের সঙ্গে দেখা। সে হেসে মুখে বলল, কিরে সুমনা, কলেজ যাচ্ছিস? আমিও তোর সঙ্গে একটু হাঁটি। আমি একটু ইতস্তত করে বললাম, ঠিক আছে ভাইয়া, কিন্তু তুমি এই পথে কোথায় যাচ্ছ? সে হেসে বলল, কোথাও না, শুধু তোদের দেখে ভাবলাম একটু গল্প করি। মিতুলা দুষ্টু হাসি দিয়ে বলল, তারিক ভাইয়া, তুমি তো দিদির পিছু নিয়েছো মনে হচ্ছে। আমি লজ্জায় মাথা নিচু করলাম, আর তারিক হেসে বলল, মিতুলা, তুই না একদম পাকা মেয়ে। পথে হাঁটতে হাঁটতে তারিক আমার সঙ্গে গল্প শুরু করলো। বলল, সুমনা, তুই জানিস আমি ছোটবেলায় তোকে কত ডাকতাম আমার সঙ্গে খেলতে, আর তুই সবসময় বলতি আমি পড়াশোনা করব। আমি হেসে বললাম, হ্যাঁ, কারণ তুমি আমাকে সবসময় বিরক্ত করতে। সে হাসলো, তারপর বলো, বিরক্ত করতাম, কিন্তু তুই জানিস তখন থেকেই আমি তোকে খুব পছন্দ করতাম। আমি চুপ করে গেলাম। তার কথায় আমার মনের ভেতরে আবার সেই অস্থিরতা ফিরে এলো। আমি কিছু না বলে শুধু হাঁটতে লাগলাম। কলেজে পৌঁছে তারিক বলল, সুমনা, আজ বিকেলে নদীর পাড়ে আসিস, আমার কিছু কথা বলার আছে। আমি একটু ইতস্তত করে বললাম, দেখি ভাইয়া, সময় হলে আসব। সে গম্ভীর হয়ে বলল, না, তুই আসবি, আমি অপেক্ষা করব। তার কথার মধ্যে একটা জোর ছিল, যেন সে আমার উত্তরের জন্য অপেক্ষা করছে না। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবছিলাম সে কি বলতে চায়। আমার সন্দেহ আরও বাড়ছিল। বিকেলে আমি নদীর পাড়ে গেলাম। তারিক সেখানে দাঁড়িয়েছিল, হাতে একটা ছোট্ট বই। আমাকে দেখে সে হেসে বলল, এসেছিস? ভেবেছিলাম তুই এবার ঘুমিয়ে পড়বি। আমি হাসলাম, তারপর বললাম, কি বই হাতে, আর কি কথা বলতে ডেকেছ? সেই বইটা আমার হাতে দিয়ে বলল, এটা আমার পছন্দের একটা গল্পের বই, তুই পড়ে দেখ। আর কথা, আমি শুধু বলতে চাই, সুমনা, তুই যদি আমাকে কখনো ভুল বুঝিস তাহলে আমাকে একটা সুযোগ দিস আমার মনের কথা বলার। আমি বইটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তার কথাগুলো আমার মনে গভীরভাবে গেঁথে গেল। ফেরার পথে আমি বইটা খুলে দেখলাম, ভেতরে একটা কাগজে লেখা, সুমনা, তুই আমার জীবনে একটা সুন্দর গল্প। আমি শুধু চাই তুই আমার গল্পটা বুঝিস। আমার চোখে পানি চলে এলো। আমি বুঝতে পারছিলাম তারিকের মনে আমার জন্য সত্যি কিছু আছে, কিন্তু আমার মনের সন্দেহটা এখনো পুরোপুরি যায়নি। আমি ভাবলাম, তারিক ভাইয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে আরও বোঝাতে হবে। আমি ভুল বুঝতে চাই না। বাড়ি ফিরে আমি মিতুলাকে সব বললাম। সে হেসে বলল, দিদি, তুই এত বোকা কেন? তারিক ভাইয়া তোকে